আওয়ামী লীগের নৈরাজ্যের আশঙ্কায় দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার। রাঙামাটিতে ইউপিডিএফ এর আস্থানায় সেনা অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার। কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চলতি মাসেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ। এবং বিধ্বংসী হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দাবানল, তীব্র তাপপ্রবাহে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল, বসতবাড়ি, ঘর ছাড়ছে বহু মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। নৈরাজ্যের আশঙ্কায় দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসপি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে হামলা বা সহিংসতায় লিপ্ত হতে পারে এমন ধারণা থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে জরুরি চিঠি দেওয়া হয়েছে। এসবি পুলিশের আশঙ্কা, আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে টার্গেট করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা অথবা ভাঙচুর চালাতে পারে, নৈরাজ্য সৃষ্টি করতে পারে দলটির কিছু নেতাকর্মী। এসব বিষয় মাথায় রেখে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং দুপক্ষের গুলি বিনিময় হয়েছে। অভিযানে এখন পর্যন্ত AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর যেন এখন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। হত্যাকাণ্ড সহ একের পর এক ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার সহ রাজনৈতিক দ্বন্দ্বে ঘটছে হামলা মামলার ঘটনাও। প্রশাসনের কাছে গিয়েও মিলছে না প্রতিকার। সাধারণ মানুষ দুষছেন প্রশাসনের নিষ্ক্রিয়তাকে, তবে এর দায় নিতে নারাজ পুলিশ প্রশাসন। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রকাশ্যে ছিনতাই, অস্ত্রের মহড়া ও হামলার ঘটনা এখন সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুরের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। আধিপত্য বিস্তার, রাজনৈতিক দ্বন্দ্ব ও মাদক ব্যবসা সহ নানা কারণে ঘটছে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডের ঘটনাও। এ যেন অপরাধের স্বর্গরাজ্য, জানিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ। বেশ কয়েকটি ডাবল মার্ডারেরও হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। জনপ্রতিনিধির প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের গাড়ি ছিল, সে গাড়ি ওখান থেকে জোরপূর্বক ছিনতাই করে। আমাদের উপরে আমাদের স্বর্ণ অলংকার ছিল, মানে জোর জবরদস্তি করে দেখা যাচ্ছে গা থেকে স্বর্ণ অলংকারগুলো খুলে নেওয়া হয়। বাড়ি ঘরের জিনিসপত্র সব লুটপাট করে দিয়েছে। শুধু তাই নয়, উপজেলায় যে কোনো উন্নয়ন কাজেও ঠিকাদারকে দেয়া হচ্ছে হুমকি, চাওয়া হচ্ছে মোটা অঙ্কের চাঁদা, জানিয়েও উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধিরাও। রাস্তার উপরে গুলি করেছে এবং আমাদের একটা ছেলেকে অনেক মারধর করছে। একটা চিঠি দিয়ে গেছে যে 50 লক্ষ টাকা না দিলে কাজ করতে দেব না। প্রশাসন কোনো কাজ করছে না, পুলিশ প্রশাসন একবারে নিষ্ক্রিয়। এখানে জনগণ সম্পূর্ণ নিরাপদ না। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। প্রতিনিয়ত চুরি, ডাকাতি, ছিনতাই কয়টা রেকর্ড আছে আপনার কাছে? হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে বিশেষ মনোযোগ দিয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি। তারপরেও প্রতিটা এলাকায় তো দৌলতপুর একটা অনেক বড় আয়তনের একটা উপজেলা, সেক্ষেত্রে আমরা সেখানেও আমাদের অ্যাক্টিভিটিস গুলো আরো জোরদার করার চেষ্টা করছি। গত 5 আগস্টের পর থেকে এ উপজেলায় উদ্বেগজনক হারে অপরাধ প্রবণতা বাড়লেও অপরাধীরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। নিয়ন্ত্রণে প্রয়োজন প্রশাসনের কঠোর হস্তক্ষেপ। আফরিন পপি, মোহনা সংবাদ।
সংস্কার প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনায় আসা প্রাথমিক ঐক্যমতের সারসংক্ষেপ কালকের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, দুদিনের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় কমিশন। দুপুরে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রিয়াজ। জুলাই সনদ সহ সংস্কার ইস্যুতে সব পক্ষকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে এই অংশের বাইরে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐক্যমত্য রয়েছে সেগুলো আমরা আশা করছি আর বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, আজকের ঐক্যমত্য কমিশনের আলোচনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবং আলোচনার সার্বিক অগ্রগতি সম্পর্কে জানাবেন। যেমনটি বলছিলেন এমা, যে আজকে কিন্তু আসলে তিনটি বিষয় নিয়ে মূলত আসলে আজকে ঐক্যমত্য কমিশনে আলোচনা হবে এবং সেই তিনটি বিষয়ের অন্যতম বিষয় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা রয়েছে, সংসদে নারী বিষয় প্রতিনিধিত্ব বিষয় নিয়ে আসলে আলোচনা রয়েছে, হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ ন্যায়পাল বিষয় নিয়েও কিন্তু আলোচনা রয়েছে। এছাড়াও আসলে জুলাই খসড়া গতকালকে কিন্তু আসলে তাদেরকে অর্থাৎ বিভিন্ন দল 30টি যে দল অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু আসলে খসড়ার একটি টেক্সট কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আগামী 30 তারিখের মধ্যে অর্থাৎ 30 তারিখ দুপুর 2টার মধ্যে কিন্তু আসলে তাদেরকে জমা দিতে বলা হয়েছে এবং তাদের সেখানে যদি কোনো ধরনের সংযোজন কিংবা বিয়োজনের কোনো কথা থাকে সেটিও কিন্তু আসলে উল্লেখ করতে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। এবং আলী রিয়াজ কিন্তু আজকে বলেছেন যে আসলে যে বিষয়গুলোতে আসলে এখনো ঐক্যমত্য হওয়া সম্ভব হয়নি সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা পরবর্তীতে অর্থাৎ এই যে দুদিন আছে সামনে এই দুদিনের মধ্যে কিন্তু আসলে তারা ঐক্যমত্য হওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টি কিন্তু আসলে আজকে সূচনা বক্তব্যে উঠে এসেছে এবং সেটা একটু বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে ঐক্যমত্য কমিশনের যে মিটিং সেই মিটিং কিন্তু এখনো চলছে এবং ঐক্যমত্য হওয়ার জন্য তারা কিন্তু বিভিন্ন দল প্রস্তাব রাখছেন এবং সেই প্রস্তাবে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের কথাগুলো তুলে ধরছেন এবং তাদের ঐক্যমত্য হওয়ার জন্য যেই যুক্তি সেই যুক্তিগুলোও কিন্তু আসলে তারা তুলে ধরছেন বলে আসলে আমরা জানতে পেরেছি। এবং যদি আপনাকে আরেকটু বলার চেষ্টা করি যে আসলে এই ঐক্যমত্য হওয়ার পরেই কিন্তু আসলে জুলাই সনদের সাথে কিন্তু এই ঐক্যমত্য যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একত্রিত করে দেওয়া হবে বলেও কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আসলে আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বশেষ। ইমা, মুনতাসির, আপনাকে ধন্যবাদ। শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আজ শুনানি করছে আসামি পক্ষ। এর আগে 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশন টিমের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আজকের শুনানি চলছে। এই মামলার 30 আসামির মধ্যে কারাগারে থাকা 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ বিষয়ে আরো জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরাসরি সংবাদ সম্মেলনে চলে যাব। আগেও বলেছি, এখনো বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার, শুনানির পরে ওনারা আদেশ দিতেন। জি জি আমাদের দৃষ্টিতে এতদিনের ট্রাইব্যুনাল অভিযোগ থেকে 2 মিনিটের কাজ সেটি আমরা মন্তব্য করি। প্রসিকিউশন কি মনে করে ট্রাইব্যুনালে এই বিচারের যে গতি সঠিক হচ্ছে? আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আমাদের ইনভেস্টিগেশন সঠিক পদ্ধতিতে চলেছে, সঠিক নিয়ম মেনেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা নিয়ম মেনে চার্জ হিয়ারিং করছি। ট্রাইব্যুনাল
কোনো কারণে একদিন দেরিতে বসতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনাল ঠিকভাবেই কাজ করছেন এবং সেইভাবে কাজ করে যাবেন। ঠিকভাবে কাজ করছেন, কাজ করে যাবেন। এবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। সমন্বয়কদের জিম্মি ও নির্যাতন করে বিবৃতি আদায়ের প্রতিবাদে 29 জুলাই আবারও রাজপথে আসার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা। খাওয়া দাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করার ঘটনায় গোয়েন্দা পুলিশকে তিরস্কার করে হাইকোর্ট। রক্তাক্ত জুলাইয়ের এদিন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা দেয় সরকার। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে 29 জুলাইয়ের চুম্বক অংশ জানাচ্ছেন মেজবা রহমান। সরকারের পক্ষ থেকে ছাত্র নেতাদের মুক্তির আলটিমেটাম উপেক্ষা করা হলে 2024 সালের এই দিনে শিক্ষার্থী জনতা সম্মিলিতভাবে দেশজুড়ে ফের বিক্ষোভ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ব্যানারে ছাত্র হয়রানি ও গণগ্রেপ্তার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি এবং চলমান আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা। আন্দোলন দমাতে ঢাকায় এদিন 2822 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একসঙ্গে খাওয়ার ছবি শেয়ার করা সহ 6 কোটা সংগঠককে উপস্থাপন করা নিয়ে ডিবিকে তিরস্কার করে হাইকোর্ট। হাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। 2024 সালের 29 জুলাই জামাত শিবিরে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হয় 14 দলীয় জোটের বৈঠকে। সেখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সহিংসতায় নিহতদের স্মরণে মন্ত্রিসভার বৈঠকে শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তা প্রত্যাখ্যান করে। পাল্টা পদক্ষেপে তারা একটি অনলাইন প্রচারণায় ঘোষণা করে, যেখানে নিজেদের মুখ ও চোখের চারপাশে লাল ব্যান্ড দিয়ে ছবি পোস্ট করা হবে। মেজবা রহমান, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। দাবানলে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব ইউরোপের নানা প্রান্ত। আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক, গ্রিসে পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল ও অসংখ্য ঘরবাড়ি। আতঙ্কে বাড়িঘর ছেড়ে যাচ্ছে বহু মানুষ। তীব্র তাপপ্রবাহের কারণে দাবানল বিধ্বংসী আচরণ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। দাবানলে পড়ছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার হেক্টর বনভূমি, গৃহহারা হয়েছে বহু মানুষ। আলবেনিয়ার দক্ষিণ অঞ্চলে কয়েকদিন ধরে জ্বলা আগুনে পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি। স্থানীয় প্রশাসন বলছে দাবানলের জন্য দায়ী তাপপ্রবাহ। ইচ্ছাকৃতভাবে কেউ বনাঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে বলেও ধারণা তাদের। দাবানল নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে সহায়তা দিচ্ছে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইটালি। বুলগেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশ জুড়ে এই মুহূর্তে সক্রিয় 230টিরও বেশি দাবানল। এর মধ্যে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আগুনের ভয়াবহতা সবচেয়ে বেশি। আগুনে পুড়ে গেছে বহু বসতভিটা ও বিস্তীর্ণ বনাঞ্চল। 11টি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইউরোপীয় ইউনিয়ন থেকে 4টি হেলিকপ্টার ও 2টি বিমান আগুন নেভাতে সহায়তা করছে। চলতি মাসের শুরু থেকে একের পর এক দাবানলের কবলে পড়ছে দক্ষিণ পূর্ব ইউরোপ ঘেঁষা দেশ তুরস্ক। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসারের আশপাশের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে 3,500-এরও বেশি মানুষ। পশ্চিমাঞ্চলীয় ইজমির ও বিলিসিক প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চলতি মৌসুমে তৃতীয়বারের মতো দাবানলে আক্রান্ত হয়েছে ইউরোপের আরেক দেশ গ্রিস। তীব্র তাপপ্রবাহের কারণে রাজধানী এথেন্সের উত্তর দিক ছাড়াও বেশি খারাপ অবস্থা পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিট সহ কয়েকটি অঞ্চলের। আকাশপথে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ত্রিমাত্রিক বাহিনী, ফায়ার সার্ভিস। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।
5 মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাকসুদ হেলালি ক্লাস শুরুর নির্দেশ দেন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত করে। গত 2 দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন উপাচার্য। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল হাসান। শহীদুল, দীর্ঘ 5 মাস পর তো খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি খুলেছে, এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সহ সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ ইমা। এই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 মাস 10 দিন পরে যে খুলেছে, এখানে আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং সেই সাথে অভিভাবকরাও শিক্ষার্থীদের সাথে এসেছেন। তারাও আন্দোলিত যে তাদের শিক্ষার্থীরা এতদিন এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারছিলেন না, তারাও উদ্বিগ্ন ছিলেন। সেই সাথে নতুন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা সহ মানে কুয়েটের যত কর্মচারী শিক্ষার্থীরা আছেন সবাই আজকে মানে একটা নতুন করে একটা আনন্দে উদ্বেলিত হচ্ছেন এবং নতুন পদচারণায় মুখরিত হয়েছে পুরো কুয়েট ক্যাম্পাস। এবং শিক্ষার্থীরা বলছেন যে এই দীর্ঘদিন যে তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, আশা করছেন ভবিষ্যতে তাদের এই শিক্ষা কার্যক্রম শিক্ষকদের সাথে আলোচনা করে তারা এটার মেকআপ করবেন। এবং উপাচার্য এবং শিক্ষক সমিতির পক্ষে বলা হয়েছে, যদিও শিক্ষক সমিতি তাদের আন্দোলন 3 সপ্তাহের জন্য স্থগিত রেখেছেন, কিন্তু উপাচার্য এবং শিক্ষক সমিতির নেতারা বলছেন যে তাদের এই শিক্ষা কার্যক্রম চলমান থাকবে এবং শিক্ষকদের যে দাবি, সেই দাবিও পাশাপাশি তারা বিবেচনা করবেন এবং শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবেন এবং তাদের যে ক্লাস কার্যক্রম আছে, একাডেমিক কার্যক্রম, সেটা চলবে। আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি খুলনায় বহিরাগতদের হামলার প্রেক্ষিতে শিক্ষার্থীরা কুয়েটের ভিসি মোহাম্মদ মাসুদ এবং প্রো-ভিসি মোহাম্মদ শরীফুল্লের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করে, সেই আন্দোলনের সর্বশেষ তাড়ানোর মাধ্যমে সেই পদত্যাগ করতে বাধ্য হন সেই ভিসি। পরবর্তীতে চুয়েটের প্রকৌশল বিভাগের হযরত আলী প্রশাসন, কিন্তু তিনিও বেশি দিন ছিল সে আন্দোলনে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে না পারেনি, পদত্যাগ করেন। পরবর্তী সরকার গত 24শে জুলাই। শহীদুল, আপনাকে ধন্যবাদ। বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ 15 জন জেলের মধ্যে 9 জনকে উদ্ধার করা হয়েছে। সাগরকন্যা নামের ট্রলারটি বঙ্গোপসাগরে 4 দিন ভেসে থাকার পর 9 জেলেকে উদ্ধার করে অপর 2টি মাছ ধরা ট্রলার। মঙ্গলবার ভোররাতে আহত জেলেদের হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধারকারীরা জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। বাকি নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ 5 জন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের দায়িত্বরত ছিলেন 36 বছর বয়সী দিদারুল ইসলাম। এই ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সোমবার পার্ক এভিনিউতে একটি ভবনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে CNN। পুলিশের তথ্যমতে সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 59,000 ছুঁই করছে প্রাণহানি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে সাফ জানিয়েছে সৌদি আরব। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের 30 জনের 80,000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ওদিকে ইকুয়েডর এক পানশালায় বন্দুকধারীদের হামলায় 17 জন নিহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো 80 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে 2 শিশু সহ 14 ফিলিস্তিনি মারা গেছে। উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে 147 জনের, যাদের মধ্যে 88 জনই শিশু।
চলতি বছরের মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। বিভিন্ন চাপের মুখে মে মাস থেকে সীমিত পরিসরে ত্রাণ প্রবেশে অনুমতি দিলেও তা খুবই সামান্য বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া উপত্যকাটিতে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না সৌদি আরব। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের বেইজিংয়ে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় 80,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 130টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে 17 জন নিহত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের নৈরাজ্যের আশঙ্কায় দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার। রাঙামাটিতে ইউপিজিএফ এর আস্তানায় সেনা অভিযান, অস্ত্র গোলাবারুদ উদ্ধার। কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। চলতি মাসে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন, বললেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ। এবং বিধ্বংসী হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দাবানল, তীব্র তাপপ্রবাহে পড়ছে বিস্তীর্ণ বনাঞ্চল, বসতবাড়ি, ঘর ছাড়ছে বহু মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।